উপন্যাসের শুরুটাই কিন্তু এই লাইনটা দিয়ে। আর এটা শুধু মীর আলী নামের একজন বৃদ্ধের চোখে না দেখার গল্প না, এই লাইনটা আসলে পুরো উপন্যাসের সুরটা ঠিক করে দেয়। একটা সীমাহীন অন্ধকার যে শুধু মীর আলীকে ঘিরে আছে তা কিন্তু না, এই অন্ধকারটা আসতে চলেছে নীলগঞ্জ নামের ছোট্ট একটা গ্রামকেও ঘিরে ফেলার জন্য। মানে বুঝতেই পারছেন, শুরুতেই একটা অসহায়ত্ব আর বিপদের পূর্বাভাস। চলুন আজ আমরা ডুব দেই হুমায়ুন আহমেদের লেখা ১৯৭১ উপন্যাসের গভীরে। আমরা দেখব যুদ্ধের ভয়াবহতার মধ্যে দাঁড়িয়ে মানুষের ভেতরের সত্তাটা কিভাবে মৃত্যু আর লজ্জার মুখোমুখি হয়। এটা শুধু যুদ্ধের গল্প না, এটা আসলে চরম সংকটের মুহূর্তে মানুষের ভেতরের লড়াইয়ের একটা আয়না। এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা। এই উপন্যাসের চরিত্রগুলো যখন তাদের সম্মান, তাদের নৈতিকতা আর অস্তিত্বের এক চরম পরীক্ষার সামনে দাঁড়ায়, তখন তাদের ভেতরের দুনিয়াটা কিভাবে ওলটপালট হয়ে যায়, আর কেউ কেউ বা কিভাবে সেই ভাঙনের ভেতর থেকেও নিজের মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখে। চলুন খুঁজে দেখা যাক। যে কোনো ঝড়ের ভয়াবহতা বুঝতে হলে ঝড়ের আগে শান্ত অবস্থাটা জানা খুব দরকার, তাই না? তো গল্পের শুরুতে আমরা পরিচিত হব নীলগঞ্জ গ্রামের সাথে। যুদ্ধের ওই ভয়ঙ্কর সময়টা আসার আগে গ্রামটা কেমন ছিল, সেখানকার জীবনযাত্রা, তার ছন্দ, চলুন একবার দেখে আসি। ভাবুন তো একবার, ৩০-৪০টা বাড়ি নিয়ে ছোট্ট একটা গ্রাম, চারপাশটা একটা বিশাল জলা দিয়ে ঘেরা, মানে অনেকটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এমনই শান্ত সাধারণ একটা গ্রাম ছিল নীলগঞ্জ। কিন্তু এই শান্তিটাই খুব বেশিক্ষণ টিকবে না। যে কোনো গ্রামের মতোই নীলগঞ্জেরও একটা নিজস্ব সমাজ ছিল, আর সেই সমাজের স্তম্ভ ছিল কয়েকজন মানুষ। যেমন ধরুন নীলু সেন, যাকে সবাই সম্মান করে; জয়নাল মিয়া, যার টাকা পয়সা আছে কিন্তু ব্যক্তিত্ব নেই; ইমাম সাহেব, যিনি বাইরে থেকে এসেছেন; আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আজিজ মাস্টার, গ্রামের একমাত্র শিক্ষিত, সম্মানিত আর কবি মানুষ। এদের এই শান্ত জীবনটাই যে একটা ভয়াবহ নাটকের মঞ্চ হয়ে উঠবে, তা কি কেউ জানত? এবং ঠিক এখানেই গল্পের শান্ত ভাবটা কেটে যায়। একটা ভয়ঙ্কর অধ্যায়ের শুরু হয়। গ্রামে ঢুকে পড়ে মিলিটারি। 50 জন সৈন্য গ্রামে ঢুকছে, কিন্তু কোনো শব্দ নেই, বুটের আওয়াজ নেই, কিচ্ছু না। এই যে নিঃশব্দে আসা, এটাই সবচেয়ে ভয়ের, তাই না? শিকারী যেমন নিঃশব্দে আসে, গ্রামের মানুষ বুঝে যায় যা হতে চলেছে সেটা ভালো কিছু না। প্রথম যে আওয়াজটা শোনা যায় সেটা আসে চিত্রা বুড়ির গলা থেকে। কে যায়? এই প্রশ্নটা যেন শুধু তার একার না, পুরো গ্রামের মনের কথা। একটা ভয় আর বিভ্রান্তি, কিন্তু এর যে উত্তর আসতে চলেছে তার জন্য কেউই প্রস্তুত ছিল না। তো এখন আমরা গল্পের ঠিক কেন্দ্রবিন্দুতে চলে আসব। এটা একটা লড়াইয়ের গল্প, তবে অস্ত্রের লড়াই না, এটা মনস্তাত্ত্বিক লড়াই। একদিকে আজিজ মাস্টার, অন্যদিকে মেজর এজাজ। আর মেজর এজাজের উদ্দেশ্য কিন্তু শুধু তথ্য বের করা না, তার উদ্দেশ্য আরও ভয়ঙ্কর। সে চায় একজন মানুষের আত্মসম্মানকে গুড়িয়ে দিতে। ব্যাপারটা দেখুন, একদিকে মেজর এজাজ কত ভদ্র, কফি অফার করছে, কবিতা নিয়ে কথা বলছে, কিন্তু এর আড়ালে কি চলছে? এটা একটা খেলা, একটা ক্যালকুলেটেড খেলা, যেখানে ভদ্রতার মুখোশের পেছনে আছে ভয়ঙ্কর এক নিষ্ঠুরতা। শারীরিক আঘাতের আগেই মেজর চেয়েছিল আজিজ মাস্টারকে মানসিকভাবে শেষ করে দিতে। আর খেলাটা শুরু হয় খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে, কফি খাবেন? আপাত দৃষ্টিতে কত নিরীহ, তাই না? কিন্তু এটাই ছিল মেজরের প্রথম চাল, শিকারকে মানসিকভাবে দুর্বল করে ফেলার প্রথম ধাপ। কিন্তু এই ভদ্রতার মুখোশটা খুব বেশিক্ষণ থাকে না। হঠাৎ করেই কফি আর কবিতা থেকে প্রশ্নটা চলে যায় এমন এক জায়গায় যা চরম অবমাননাকর। এই একটা প্রশ্নই যথেষ্ট ছিল আজিজ মাস্টারকে ভেতর থেকে ভেঙে ফেলার জন্য। এটা জানেন, শারীরিক আঘাতের চেয়েও অনেক বেশি যন্ত্রণার, কারণ আঘাতটা লাগে সরাসরি আত্মসম্মানে। এরপর মেজর এজাজ তার আসল কার্ডটা খেলে। সে আজিজ মাস্টারকে একটা পছন্দ দেয়, মৃত্যু অথবা এক ভয়ঙ্কর লজ্জা। শাস্তিটা এমন যা শুনলেই শিউরে উঠতে হয়। একজন সম্মানিত মাস্টারকে নগ্ন করে তার যৌনাঙ্গে ইট বেঁধে পুরো গ্রামে ঘোরানো হবে। ভাবা যায়, এটা তো শুধু শাস্তি না, এটা একজন মানুষকে তার পরিচয়, তার সম্মানসহ জীবন্ত কবর দেওয়ার শামিল। তো গল্পটা এখন তার চূড়ান্ত পর্যায়ে। এখানকার সিদ্ধান্তগুলোই ঠিক করে দেবে সবার ভাগ্য, আর সেই পরিণতি হবে ভয়ঙ্কর। একবার ভাবুন তো, যদি এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে একদিকে মৃত্যু আর অন্যদিকে চূড়ান্ত অপমান, কোনটা বেছে নেওয়া হবে? মানুষের সহ্যের সীমা ঠিক কোথায়? নিজের সম্মান বাঁচাতে একজন কতদূর যেতে পারে? এই কঠিন প্রশ্নটারই উত্তর দিতে হবে আজিজ মাস্টারকে। আর আজিজ মাস্টার তার সিদ্ধান্তটা নিয়ে ফেলে। সে মৃত্যুকে বেছে নেয়। লজ্জার চেয়ে মৃত্যু শ্রেয়। এটা কিন্তু হেরে যাওয়া না,
এটা তার শেষ প্রতিরোধ, নিজের সম্মানকে বাঁচানোর জন্য মৃত্যুকে বরণ করে নেওয়া। আর এই সিদ্ধান্তটাই গল্পের ট্র্যাজেডিকে যেন আরও বাড়িয়ে দেয়। একদিকে আজিজ মাস্টারের এই প্রতিরোধ, আর ঠিক তারপরেই আমরা দেখি আর একটা চরিত্রকে ভেঙে পড়তে, জয়নাল মিয়া, গ্রামের সবচেয়ে ধনী কিন্তু সবচেয়ে দুর্বল মানুষ। সে চাপের মুখে ভেঙে পড়ে একটা মিথ্যে কথা বলে দেয়, আর তার এই একটা মাত্র মিথ্যাই পুরো গ্রামের জন্য ধ্বংস ডেকে আনে। এখানেই সাহস আর ভীরুতার পার্থক্যটা একেবারে স্পষ্ট হয়ে যায়। আর এর ফল ভয়াবহ। আজিজ মাস্টারকে হত্যা করা হলো। জয়নাল মিয়ার মিথ্যার উপর ভিত্তি করে কৈবর্ত পাড়ায় আগুন লাগিয়ে দেয়া হলো। সন্ত্রাস, বিশ্বাসঘাতকতা সবকিছু মিলিয়ে পুরো গ্রামটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ভাবুন, একজনের সাহস আর আরেকজনের ভয় কিভাবে একটা পুরো জনপদকে ধ্বংস করে দিতে পারে। গল্পের প্রায় শেষ দিকে এসে কাহিনী মোড় নেয়। এবার ফোকাসটা আসে রফিকের উপর, সেই বাঙালি অনুবাদক যে এতক্ষণ সবকিছুর সাক্ষী ছিল। এবার তার পালা, তার নিজের বিবেকের মুখোমুখি হওয়ার, নিজের প্রতিরোধটা করার। আর রফিক, সে অবশেষে তার নীরবতা ভাঙে, তবে কোনো চিৎকার করে না, বিদ্রোহ করে না। খুব শান্তভাবে মেজর এজাজকে একটা কথা বলে, এমন একটা কথা যার পরিণাম যে মৃত্যু সেটা সে ভালো করেই জানে, কিন্তু জেনে বুঝেই বলে। এটাই ছিল তার প্রতিরোধ, তার সম্মান ফিরে পাওয়ার নিজস্ব লড়াই। উপন্যাসের শেষ দৃশ্যটা ভোলার মতো না। একদিকে দাউ দাউ করে জ্বলছে গ্রাম, সেই আগুনের আলোয় বিলের ঠান্ডা পানিতে দাঁড়িয়ে আছে রফিক, বুলেটের জন্য অপেক্ষা করছে। এই ছবিটাতেই যেন পুরো গল্পের সারমর্মটা লুকিয়ে আছে। মৃত্যু, লজ্জা আর একেবারে শেষ মুহূর্তে এসে নিজের সম্মানটুকু রক্ষা করার এক অসামান্য লড়াই। এটা দেখিয়ে দেয় চূড়ান্ত পরাজয়ের মুখে দাঁড়িয়েও একজন মানুষ কিভাবে তার আত্মসম্মান খুঁজে নিতে পারে।